ভ্যাট আইন কার্যকর না হলেও বাজেটে দ্বিগুণ করা হয়েছে প্যাকেজ ভ্যাটের পরিমাণ। ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের, 20 জুনের পর আন্দোলনের ঘোষণা। চট্টগ্রাম বন্দরকে সবচেয়ে বড় বন্দরে রূপ দিতে 30 বছর মেয়াদী মহাপরিকল্পনার কাজ শুরু। বড় প্রকল্প বাস্তবায়নের আগে ড্রেজিং এর পরামর্শ ব্যবসায়ীদের। বরগুনায় বিসিক শিল্পনগরী স্থাপনের উদ্যোগ আবারও অনিশ্চয়তার মুখে। দক্ষ ঠিকাদার না পেয়ে বাতিল হল টেন্ডার। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এবং মাত্র 3 দশকে চীনের অর্থনৈতিক অঞ্চল শেনজেন এখন বিশ্বের অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র। পরিবেশ বান্ধব এই শহরটি অনুকরণীয় হতে পারে বাংলাদেশের জন্য। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ তাজু। দর্শক, আপনারা জানেন যে অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আমরা প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা কথা বলবো নতুন ভ্যাট আইন নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব মামুন সরকার। জনাব মামুন সরকার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে এই সংক্রান্ত যে রিপোর্ট আমাদের হাতে আছে সেটি আমরা দর্শকদের দেখিয়ে আপনার কাছে আমরা ফিরছি। প্রস্তাবিত বাজেটে ভ্যাট আইন পুরোপুরি কার্যকরের ঘোষণা না এলেও প্যাকেজ ভ্যাটের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির। তাই আইন করে পূর্বের প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি ব্যবসায়ীদের। আর পরিস্থিতি বিবেচনায় ভ্যাট আইনের জটিলতা দূর করতে সব পক্ষকে এগিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বা সেবার মূল্য নির্ধারণের বিষয়টি একান্তই ব্যবসায়ীদের। চলতি বছরের 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করার কথা ছিল। তবে প্যাকেজ ভ্যাট বহালের দাবিতে ব্যবসায়ীদের আন্দোলনের মুখে সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসে সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা দেন 1 বছর পর কার্যকর হবে নতুন আইন। মূল্য সংযোজন কর আইনটি অনেক পরীক্ষা নিরীক্ষার পর 2012 সালে গৃহীত হয়। এই আইনটি এই বছরে কার্যকরী হবে না, এটা কার্যকরী হবে 2017 সালে। বাজেটে প্যাকেজ পদ্ধতি বহাল রাখার প্রস্তাব করা হলেও এই হার বাড়িয়ে দ্বিগুণ করা হয়। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বাড়তি চাপের মুখে পড়বেন বলে দাবি ব্যবসায়ীদের। কোন বিবেচনায় তারা 14,000 টাকাটা 28,000 টাকা করলো এবং ঢাকার বাইরে যেগুলি ছিল 3,600 7,000। প্রকৃত অর্থে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কোনো প্রকার সহযোগিতার করার ব্যবস্থা করা হয় নাই। এখন ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি ঠিকমতো ব্যবসা করতে না পারে তাহলে উৎপাদনকারী অথবা আমদানিকারক কার কাছে মালটা বিক্রি করবে? এই অবস্থায় আইন করে পূর্বের প্যাকেজ ভ্যাট বহাল রাখা অথবা ইউরোপীয় ইউনিয়নের ভ্যাট আইনের 282 ধারার আলোকে প্যাকেজ ভ্যাট নির্ধারণের দাবি জানান ব্যবসায়ীরা। আমাদের একটা কথা ছিল যে প্যাকেজ ভ্যাটটাকে আইন করে পুনর্বহাল করা। প্যাকেজটাকে 1 বছরের জন্য রেখেছে, আবার কি আমরা যুদ্ধ করব সামনে বছর? আইন করে প্যাকেজ ভ্যাটটাকে বহাল করা হোক, নট 1 বছর। সরকার ও ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে নতুন ভ্যাটের হার বাস্তবায়নের পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। এই 1 বছর যেন খুব উপযুক্তভাবে সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যাতে একটি গ্রহণযোগ্যভাবে ভ্যাট কাঠামো বা ভ্যাট বাস্তবায়নের প্রক্রিয়াটি যেন শেষ করা হয়। তাহলেই 1 বছর শেষে হয়তো নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের জটিলতাগুলো এই বছর দেখা গেল সেগুলোকে হয়তো এড়ানো যেতে পারে। আগামী অর্থ বছরের প্রস্তাবিত 3,40,605 কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,42,752 কোটি টাকা। এর মধ্যে মূসক বা ভ্যাট থেকে 72,764 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আইন করে পূর্বের প্যাকেজ ভ্যাট বহাল রাখা না হলে আগামী 20 জুনের পর দেশব্যাপী কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে ব্যবসায়ী ঐক্য ফোরাম। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব। এই সময় 2016-17 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে যে প্যাকেজ ভ্যাট নির্ধারণ করা হয়েছে তা অযৌক্তিক বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা। আমার দৃঢ় বিশ্বাস, আমরা আশা করি আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আর যদি তা না হয় তাহলে কঠিন কর্মসূচির জন্য ব্যবসায়ীদেরকে যে রাজপথে নামতে হতে পারে ঈদের আগে, এই বিষয়ের জন্য এর জন্য দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। প্যাকেজ ভ্যাট
যদি পুনর্বিন্যাস না করেন, ঠিক না করেন, আমরা কোনো প্রকারের ভ্যাটই দেব না। আমরা আমাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না। দর্শকের রিপোর্টটি আমরা দেখলাম, এবার ব্যাপারে বিস্তারিত আমরা জানবো আমাদের আজকের অতিথি বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব মামুন সরকারের কাছ থেকে। জনাব মামুন সরকার, আপনারা ব্যবসায়ীরা হচ্ছে নতুন করে যে প্যাকেজ ভ্যাটের কথা সরকার বলছে এবং যেটা হচ্ছে যে নতুন করে নির্ধারণ করা হয়েছে ভ্যাটের পরিমাণটি, এটাকে আপনারা অযৌক্তিক বলছেন। আসলে আপনাদের যুক্তিটি কি? আসলে আমাদের যুক্তিটি হলো আমরাও ভ্যাট দিতে চাই। জি, আপনারা জানেন 2015-16 অর্থ বছরেও কিন্তু প্যাকেজ ভ্যাটটা উঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুরোধে অর্থমন্ত্রী এটা পুনর্বহাল করেছেন। আমরা চাই যে প্রতি বছরই এরকম বহাল প্রত্যাহার না করে একটা দীর্ঘমেয়াদী একটা কর্মসূচি নিয়ে ব্যবসায়ীদেরকে যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারে। আপনি দেখেছেন এখানে অর্থমন্ত্রী যেটা করেছেন যে এটা ডাবল করে ফেলেছেন। আমাদের ঢাকা এবং চিটাগাং মহানগরে যেটা ছিল 14,000 টাকা সেটা 28,000 টাকা, যেটা আমাদের অন্যান্য মহানগরে ছিল 5,000 টাকা সেটা 10,000 টাকা, এবং যেটা ছিল 3,500 টাকা সেটা 7,000 টাকা। এই কারণে দেখা গেল যে আমাদের যারা ব্যবসায়ীরা যারা ভ্যাট দিতে চান তাদেরকে আরো নিরুৎসাহিত করা হচ্ছে। আমরা চাই যে সাধারণ ভোক্তারা যাতে ভ্যাট দেয় সে ব্যাপারে সরকার লেভেল থেকে ক্যাম্পিং হবে, ব্যবসায়ীরাও তাদের সাথে সহযোগিতা করবে। আসলে ভোক্তারা কিন্তু ভ্যাটটা দেয় এবং দোকান ব্যবসায়ীরা তা আদায় করে সরকারকে দিবেন, কিন্তু আমাদের এই বাংলাদেশের বৃহৎ অংশই কিন্তু ক্রেতারা কিন্তু ভ্যাট দিচ্ছে না। আমাদের লভ্যাংশ থেকে আমরা কিন্তু ভ্যাটটা দিয়ে সরকারের যে সহযোগিতা করে আসছি, আমরা চাই এটা ধারাবাহিকতা থাকুক এবং এই প্যাকেজ ভ্যাটটাকে এটা আইন করে এবং সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী এটা বিবেচনা করবেন। যেটা হচ্ছে যে এই যে ফ্ল্যাট রেটে ভ্যাটের কথা বলা হয়েছিল, নতুন করে যে ভ্যাট আইনটি, নতুন ভ্যাট আইন, সেটাতে বলা হয়েছিল যে ফ্ল্যাট রেটে 15% ভ্যাট সেটা কার্যকর করবে সরকার। যদিও এই বছর কার্যকর করতে পারছে না, আপনারা বিরোধিতা করেছেন এবং আপনারা নিজেরাই বলেছেন প্যাকেজ ভ্যাট যেন বহাল থাকে। আর সেক্ষেত্রে সরকার হয়তো মূল্যস্ফীতি এবং অন্যান্য যে বিষয়গুলো বিবেচনা করে এই ভ্যাটের মানে নির্ধারণ করা হয়েছে, ডাবল করা হয়েছে। তো এইটার ব্যাপারে তাহলে আপনারা অনুৎসাহিত করছেন কেন? আপনাদেরই তো দাবি ছিল প্যাকেজ ভ্যাট বহাল রাখার জন্য। না, আমরা তো চেয়েছি প্যাকেজ ভ্যাট বহাল রাখতে, কিন্তু এখানে আমাদের যে বাজেটে যেটা ঘোষণা করা হয়েছে প্যাকেজ ভ্যাট স্টেট ওয়েতে ডাবল করা হয়েছে। যেখানে ঢাকা মহানগর এবং চিটাগাং মহানগরে ছিল 14,000 টাকা, সেটা এখন 28,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন যে এখন আমরা বলতে চাই বর্তমান অর্থমন্ত্রী অনেক সফল এবং আমরা তার সাথে তার সহযোগী হিসেবে কাজ করতে চাই, কিন্তু যদি এটা ডাবল করা হয় আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এবং ভ্যাট দিতে নিরুৎসাহিত হবে। আমরা চাই ভ্যাটটাকে আগের ন্যায় রেখে এটাকে পরিধি বৃদ্ধি করা হোক, কারণ ঢাকা শহর এবং চিটাগাং এবং বাংলাদেশের বিভিন্ন থানা উপজেলাতেও আপনি দেখবেন যে অনেকেই ভ্যাটের আওতায় নাই। আমরাও চাই যে সবাই ভ্যাটের আওতায় আসুক, তখন সরকারও অনেক লাভবান হবে, সাধারণ ব্যবসায়ীরাও অনেক স্বস্তি। ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার যেটি ইসিআর মেশিন ব্যবহারের উপর একটা বাধ্যবাধকতা আছে। এবার বলা হয়েছে যে জেলা শহরগুলোতে হোটেল এবং অন্যান্য যে প্রতিষ্ঠান সেগুলোতে ইসিআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়। ঢাকা শহরেই তো আমরা ইসিআর ব্যবহারের কার্যকারিতা ঠিকমতো লক্ষ্য করিনি। মানে সেক্ষেত্রে জেলা শহরে এটা কতটা কার্যকর হতে পারে? সরকারের এই উদ্যোগটা কেমন? আমরাও কিন্তু এই ব্যাপারে আমরা সরকারের সাথে আলোচনা করেছি যে ইসিআরটা একটা মডার্ন টেকনোলজি, আমরাও চাই যে মডার্ন টেকনোলজি ব্যবহৃত হোক, কিন্তু আপনি দেখেছেন ঢাকা শহরেই অধিকাংশ দোকান ব্যবসায়ী যারা আছেন, আমরা যদি ভ্যাট সংযোজন করি তাহলে সাধারণ যারা ক্রেতা আমাদের তারা কিন্তু এটা রিয়েক্ট করবে এবং এতে আমি মনে করি যে সরকারের উপরও প্রভাব পড়বে, যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে এবং এই ভ্যাট যদি সংযোজন করা হয় ইসিআর অবশ্যই কার্যকর হবে। এটা আরো ধীরে ধীরে এটা 2-4 বছরের একটা পরিকল্পনা নিয়ে সরকারকে আগাতে হবে। ইসিআর এর ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে যখন এনবিআর এর লোকজন হয়তো একটু নজরদারির মধ্যে রাখে তখন ইসিআরটা ব্যবহার হচ্ছে, অন্য সময় হচ্ছে না, অন্যভাবে হয়তো বিলিং সিস্টেমটা হচ্ছে। আবার এনবিআর এর লোকজনের সঙ্গে আপনাদের ব্যবসায়ীদের একটা যোগ সাজস্যের মধ্য দিয়েও ইসিআরটাকে ম্যানেজ করা হচ্ছে। মানে এই বিষয়টা তো বরাবরই থেকেই যাচ্ছে। আসলে ইসিআরটা হলো বড় এবং মাঝারি দোকান ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য, যাদের বাৎসরিক টার্নওভার 36 লক্ষ টাকার উপরে। এখন আগে যেমন দেখেছেন ভ্যাট দেওয়া হতো 4%, এখন যেটা বলেছে সরকার যে 15% ভ্যাট সংযোজন করার জন্য, এটা কিন্তু আসলে একটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। এজন্য আমরা চাচ্ছি যে সরকার পক্ষ এবং আমাদের ব্যবসায়ী সমাজ একসাথে বসে একটা সহনীয় পর্যায়ের ভ্যাট নির্ধারণ করে
বা প্যাকেজ ব্যাট যেটা আছে সেটাকে আইন করে জি। এটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের অনুরোধ, এবং আমরা এই জন্যই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের আন্দোলনটা হলো এটাই যে আমরা ভ্যাট দিতে চাই, বাট সহনীয় পর্যায়ে আমরা দিতে চাই। এখানে বলা আছে যে বিপণন এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট দিতে হবে মোট লেনদেনের উপর, এই কথাটি, এবং বার্ষিক লেনদেন 30 থেকে 80 লাখ টাকা হলে 3% হারে ভ্যাট দিতে হবে। মানে 1 জুলাই থেকে সেটি উৎপাদন, বিপণন এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। আপনারা কি এটারও বিরোধী কিনা? আমরা তো বলেছি যে আমরা যে পরিকল্পনাগুলো সরকারের আছে জি। সেগুলো যদি আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু একটা সমন্বয় হবে, এবং এতে সকল ব্যবসায়ীদেরই আমার মনে হয় যে এটা বিরোধিতা থাকবে না। এখানে যেটা সরকার বলেছে যে সেবামূলক প্রতিষ্ঠান বা আমাদের যে বিপণী সব ক্ষেত্রে 3% ব্যাট 3% সংযোজন কর ব্যাট দেওয়ার জন্য আমরা এটা বিরুদ্ধে না, বাট আমরা চাই যে প্যাকেজ ব্যাটটা মধ্যম এবং ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আগে বাঁচিয়ে রেখে তারপর অন্যান্য নিয়ম বা আমাদের আইনগুলো করা হোক, তাতে আমাদের বৃহৎ জনগোষ্ঠী, আপনি জানেন বাংলাদেশ দোকান মালিক সমিতির অন্তর্ভুক্ত লক্ষ লক্ষ দোকান ব্যবসায়ী আছেন এবং কর্মচারী এবং পরিবার মিলে কয়েক কোটি সদস্য আমরা এই কর্মসংস্থার সাথে সংযুক্ত আছি। তাই এটা যেহেতু বাংলাদেশের একটি বিরাট বড় সেক্টর, এখানে সরকারকে আরো বেশি মনোযোগী হতে হবে, এবং আমাদের অর্থমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে এই ব্যাপারগুলো গভীরভাবে চিন্তা করা উচিত, এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে উনি আমাদেরকে অবশ্যই এটা বিবেচনা করবেন। আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে বাজেট প্রস্তাবনা উপস্থাপনের আগে, অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনা উপস্থাপনের আগে আপনাদের ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন, এফবিসিসিআই সহ বিজিএমইএ এবং আপনাদের দোকান মালিক সমিতি বিভিন্ন সংগঠনের সঙ্গে এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়ের প্রাক বাজেট আলোচনা হয়েছে। মামুন ভাই, বলছিলাম যে এই যে প্রাক বাজেট আলোচনায় এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আপনাদের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আলোচনা হয়েছে, কথা হয়েছে, পরামর্শ আপনারা দিয়েছেন। তখন কি কি পরামর্শ দিয়েছেন এবং সরকার মেনে নেয়নি? আমরা কিন্তু এনবিআর এবং এফবিসিসি এর যৌথ সভায় 7টি সুপারিশ করা হয়েছে সরকারকে, এবং 7টি সুপারিশের মধ্যে কিন্তু এই ভ্যাট প্যাকেজ পূর্ণবহাল রাখার সুপারিশ করা হয়েছে, এবং সরকার সেটা পূর্ণবহাল রেখেছেন, কিন্তু এটার যে পরিমাণ ডাবল করে ফেলেছে, এটাই আমাদের সমস্যা হয়েছে। জি। তখন যে 7টি সুপারিশ আপনারা করেছিলেন কোন কোন বিষয়গুলো ছিল? আমাদের মেইনলি ছিল যে এখানে জানেন এফবিসিসি সকল ব্যবসায়ীদের সুপারিশগুলো এখানে করা হয়েছে, যেমন আপনার মূসকের যে ব্যাপারটা হয়েছে, সম্পূরক এই যে এখানে যে শুল্ক আইন যেটা করা হয়েছে, এখানে কিন্তু আমাদের যারা এক্সপোর্টার আছেন, গার্মেন্টস সেক্টর আজকে বাংলাদেশের একটি প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের একটি উৎস। এখানে আপনি দেখেছেন যে সম্পূরক শুল্ক অনেক ক্ষেত্রে উঠিয়ে দেওয়া হয়েছে, আমদানিকারকদের জন্য সুবিধা হয়েছে। যারা এক্সপোর্ট করছেন তাদের দেখা গেল যে আপনার যে আগে তাদের যে এটাতে ট্যাক্স ছিল, এখানে ছিল 0.6% তাদের শুল্ক ছিল, সেটা এখন 1.5 করা হয়েছে, যেটা ডাবলের চেয়েও বেশি। আমরা চাই যে সরকার তার উন্নয়ন ধারাবাহিকতা রাখবে, এবং সকল ব্যবসায়ীদের সুবিধার্থেই এটা এখানে বাজেট পেশ করা হয়েছে। আমরা চাই গার্মেন্টস সেক্টরকে বাঁচিয়ে রাখতে হলে এটাকে প্রত্যাহার করে আরো কমাতে হবে তাদের, যাতে তারা ঠিকমতো গার্মেন্টস এখন একটা চ্যালেঞ্জিং সেক্টর হয়ে গেছে। আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং চায়নার সাথে চ্যালেঞ্জ করে আমাদেরকে আজকে গার্মেন্টস সেক্টর চালাতে হচ্ছে। তা আমরা এই সম্পূরক শুল্ক যেটা আছে এটা এক্সপোর্টারদের জন্য বিবেচনা করতে হবে, কোন কোন আইটেমগুলো আমাদের এক্সপোর্ট হয় সেগুলো যাতে আমদানি হলে আমাদের এক্সপোর্টাররা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এগুলো আবার পূর্ণ বিবেচনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের ব্যবসায়ী ঐক্য ফোরামের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে 20 জুনের পর যদি এই প্যাকেজ ভ্যাটের আপনাদের যে পূর্বের যে দাবি সেটা যদি বাস্তবায়ন করা না হয় বা দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে কঠোর কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। কি ধরনের কর্মসূচি নেবেন? আসলে আমাদের দোকান ব্যবসায়ীরা অত্যন্ত নিরীহ। আমাদের কর্মসূচির মধ্যে এটাই, আমরা হয়তোবা দোকান বন্ধ করে আমাদের যেমন আপনি দেখেছেন আমরা ইতিমধ্যে সাদা পতাকা দিয়ে একটা কর্মসূচি করেছিলাম। আমরা বাজেটের আগে আমরা 1 ঘন্টা দোকান বন্ধ রেখেছি। আমরা হিংসাত্মক বা প্রতিরোধক কিছু করতে চাই না। আমরা সরকারকে শুধু জানাতে চাই যে আমাদের এই দাবি, এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা বাংলাদেশের, আপনি জানেন যে বেকারত্বের সমাধানের একটি ক্ষেত্র কিন্তু হলো দোকান ব্যবসা। এই সাধারণ দোকানদারদেরকে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের কর্মসূচি। আমাদের ঐক্য ফোরামের নেতা অলরেডি বলেছেন যে 20 তারিখে আমরা একটা কর্মসূচি দিব। ইতিমধ্যে যদি সরকার এটা বিবেচনা করে আমরা সেই কর্মসূচি যাব না,
আমরাও চাই দেশের যে অর্থনীতি যেভাবে এখন স্বাবলম্বী হচ্ছে ধারাবাহিকতা থাকুক, আমরা তার অংশীদার হতে চাই। সরকারের যে বিবেচনা থেকে প্যাকেজ ভ্যাট তুলে দেওয়ার ব্যাপারটা ছিল, সেটা হচ্ছে যে এনবিআর এর যে মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা তারা ব্যবসায়ীদের সঙ্গে যোগ সাজস করে এখান থেকে একটা মোটা অঙ্কের অর্থ তারা হাতিয়ে নেন, এবং মানে এদিক থেকে যেটা হচ্ছে যে অনৈতিক এই চর্চাটা যেমন বাড়ে, অন্যদিকে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হয়। মানে এই ক্ষেত্রে আপনাদের কি করণীয়? আমরা সরকারের সাথে এনবিআর সাথে এই ব্যাপারে মিটিং করেছি। আমরা বলেছি যে স্থানীয় পর্যায়ে ব্যবসায়ী এনবিআর যৌথ কমিটি করে একটা, যেমন আমরা যারা মার্কেট ব্যবসা করি প্রতিটি মার্কেটে একটা করে কমিটি আছে, আমাদের থেকে একজন বা দুইজন প্রতিনিধি থাকবে, এনবিআর এর প্রতিনিধি থাকবে। যৌথভাবে যদি একটা সমন্বয় কমিটি করা হয় এটা মনিটরিং করার জন্য, আমার মনে হয় যেটা সরকার বা যেটা সাধারণ মানুষ আশা করছে, আকাঙ্ক্ষা করছে যৌথভাবে কারসাজি, সেটার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু এতদিন তো হয়ে আসছে, আপনার কি মনে হয় যে ধরনের একটা কমিটি করলে হঠাৎ করে সেগুলো বন্ধ হয়ে যাবে? আসলে হঠাৎ করে না, এটা আপনি দেখেন যে এনবিআর আজকে যে আয় সেটা বিগত দিনের থেকে অনেক গুণ বেড়েছে, এবং এটা কিন্তু দিন দিন আমাদের বাজেটও বেড়েছে, আমাদের বাজেটও বেড়েছে, সব দিক দিয়ে বাড়ছে। তাই আমার মনে হয় এটা একটা গুড এফেক্ট থাকবে। আচ্ছা, আপনারা যেটি বলছেন যে দুই পক্ষের আলোচনা করে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে, এবং বলা হয়েছে যে নতুন ভ্যাট আইনে যে জটিলতা সেগুলো দূর করার ব্যাপারে আপনাদের অর্থনীতিবিদদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। এই জটিলতাগুলোকে আসলে কেমন মনে করছেন? কি ধরনের জটিলতা? জটিলতাগুলো যেমন ধরেন আপনার আমাদের যে প্যাকেজ ভ্যাটের যে জটিলতাটা, এটা প্রতি বছর বাজেট আসলেই আমাদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করে যে আমাদের এবার ভ্যাট কি হবে, আমাদের এবার পরিধি কি হবে। আমরা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে থাকি। আমরা চাই যে এই জটিলতাটা এইভাবে দূর করা হোক, দীর্ঘমেয়াদী 10 বছর 5 বছর মেয়াদী, যে এই লেভেলে এই স্লটে আমরা আগাবো। এবং আমরা এনবিআর যেটা চাচ্ছে যে ইসিআর এর আওতায় সবাইকে আনার জন্য, এটা আমাদের থানা, উপজেলা, মহানগর এবং বিশেষ করে ঢাকা এবং চিটাগাং মহানগরে এগুলো কিছু পাইলট প্রকল্প ধরতে হবে প্রথম, যে এই এলাকাটা প্রথম আমরা ইসিআর এর আওতায় এনে এটা সুফল এবং এটা যে রিয়েক্ট আমরা দেখে তারপরে আমরা সারা দেশব্যাপী এটার জন্য প্রস্তুতি নিতে পারি। আচ্ছা, আরেকটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে যে নতুন ভ্যাট আইন কার্যকরের ক্ষেত্রে যে তিনটি স্তর রাখা হয়েছে, এবং ব্যবসায়ীদেরকে এই 3টি স্তরের যে কোনো একটিতে তাকে নিবন্ধন করতে হবে, এবং সেই নিবন্ধনের আলোকে হচ্ছে তাকে ভ্যাটটা দিতে হবে। আর যদি হয় যে টার্নওভারটা যদি ওই স্তর ভিত্তিক না হয়, দেখা গেল যে স্তরে সে নিবন্ধন করলেন ওই ব্যবসায়ী, দেখা গেল টার্নওভারটা ওই স্তরের মধ্যে নাই, তার নিচের স্তরের, তখন সেটা পরিবর্তনের একটা সুযোগ থাকবে। এবং বলা হচ্ছে যে এই ক্ষেত্রে জটিলতাটা অনেক বেশি, এক্ষেত্রে ঘুষের লেনদেন এবং যে সমঝোতার ব্যাপার ভেতরে এটা তখন বেশি হবে। এইটা বাস্তব আপনারা মোকাবেলা করবেন কিভাবে? আপনি যারা 3টা স্তর হয়েছে এবার, যেমন সর্বোচ্চ হলো 28,000, যারা প্যাকেজ ব্যাটের আওতায় থাকবে। অনেকে কিন্তু এখনো ইসিআর ব্যবহার করছে, ব্যাট দিচ্ছে, এটা কিন্তু মেগা শপিং মলগুলো দিচ্ছে অলরেডি। এটা কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য এই স্তরগুলো করা হয়েছে। 28,000 টাকা, 14,000 টাকা এবং 10,000 টাকা। এখানে দেখা গেল অনেক সময় হতে পারে যে কেউ হয়তো বা বিশেষ সুযোগ নেওয়ার জন্য যাতে তাকে এই 3টা স্তরের নিচে রাখা হয়, এখানে আশঙ্কা করতে পারে এটা। কিন্তু আমরা সেই জন্যই বলছি যে ব্যবসায়ী এনবিআর এর সমন্বয়ে, মার্কেট সমিতির প্রতিনিধির সমন্বয়ে যদি একটা কমিটি করা হয়, তাহলে যে এই স্তরটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ব্যবসায়ীদের মধ্যে কোনো দ্বিমত থাকবে না। যে এখানে স্তরটা হচ্ছে যে বার্ষিক লেনদেন যদি 30 থেকে 80 লাখ টাকা হয় তাহলে 3% হারে সে ভ্যাট দিবে, আর লেনদেন যদি 80 লাখের বেশি হয় তাহলে ভ্যাটের পরিমাণ হবে হচ্ছে 15%, আর 30 লাখের কম লেনদেনে তো কোনো ভ্যাট দিতে হবে না। মানে সেটা ছিল এই 3টা স্তর। এখন আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু বেশিরভাগই কিন্তু 30 লক্ষের নিচে যারা আছে তারা কিন্তু এই ব্যবসাটা করছে। আমাদের অনেক ব্যবসায়ী আছেন যে ডেইলি 5,000 টাকা বিক্রি করতে পারেন না, তো ওই ব্যবসায়ীর ক্ষেত্রে তো ভ্যাট আসবে না। কিন্তু এই জন্য আমরা চাচ্ছি যে এটা গভীরভাবে এটা নিয়ে রিসার্চ করতে হবে। আমাদের দেশের বিজ্ঞ অর্থনীতিবিদরা আছেন, আমাদের ব্যবসায়ী সমাজেও আমাদের এফবিসিসি আছেন, এবং আমাদের দোকান মালিক সমিতি, বিভিন্ন ব্যবসায়ী ফোরাম, আমাদের সবার সমন্বয়ে যদি দীর্ঘমেয়াদী, আমরা চাই দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হোক যাতে দোকান ব্যবসায়ীরা মানে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে। আমরা কিন্তু আন্দোলন করার জন্য ব্যবসা করছি না, আমরা চাই সুষ্ঠু পরিবেশ। এবং সরকার যেভাবে এই বর্তমানে ওয়ার্ল্ডের যে ইকোনমির অবস্থা, এর মধ্যে বাংলাদেশ কিন্তু একটা ভালো অবস্থায় আছে, এবং তার সহযোগী কিন্তু আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরাও আছি। আমরা চাই ধারাবাহিকতা থাকুক, এবং
এটা পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী করা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা যে অর্থমন্ত্রী যেমন বলেছেন যে ব্যবসা বান্ধব একটি বাজেট, এই ব্যবসা বান্ধব পরিবেশ বজায় থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। অন্য কোনো দিন কথা হবে আপনার সঙ্গে। সকল দর্শকদের ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মামুন সরকারের সঙ্গে, যুগ্ম মহাসচিব বাংলাদেশ দোকান মালিক সমিতি। কথা বলছিলাম বাজেটে যে নতুন ভ্যাট আইন কার্যকরের কথা বলা হয়েছে এবং এই ভ্যাট আইনের মধ্যে যে 3 স্তর ভিত্তিক যে প্যাকেজ ভ্যাটের কথা বলা হয়েছে, সেই প্যাকেজ ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের কিছুটা মতবিরোধ রয়েছে এবং সে ব্যাপারে সরকারের সঙ্গে একটি সমঝোতা তাদের হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। চলে যাচ্ছি পরের খবরে। চট্টগ্রাম বন্দরকে এই অঞ্চলের সবচেয়ে বড় বন্দরে রূপ দিতে শুরু হয়েছে 30 বছর মেয়াদী মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ। এর আওতায় প্রথম 15 বছরে 2 দফায় অন্তত 88,000 কোটি টাকা খরচ করে বাস্তবায়ন করা হবে ছোট বড় 30টি প্রকল্প। আর নতুন নতুন টার্মিনাল যেমন নির্মাণ করা হবে, তেমনি কেনা হবে অত্যাধুনিক যন্ত্রপাতিও। অবশ্য বড় প্রকল্প বাস্তবায়নের আগে ড্রেজিং এর মাধ্যমে বন্দরকে সচল রাখতে বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর 1977 সালে প্রথম SN10 সিটি নামের একটি জাহাজের মাত্র 6টি কন্টেইনার হ্যান্ডেলিং এর মাধ্যমে শুরু হয় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার কার্যক্রম। এর 12 বছর পর কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণ ছাড়াই 1 লাখে সবশেষ 2015 সালে চট্টগ্রাম বন্দর হ্যান্ডেলিং করে 20 লাখ টিউএস কন্টেইনার। বন্দরের কর্মপরিধি বাড়লো, সেই অনুযায়ী বাড়ছে না সক্ষমতা। মাল উঠানামার কাজটি আরো ত্বরান্বিত করতে হবে, যাতে কোনো মাল শিপমেন্টের জন্য যাতে বিলম্বিত না হয়, এই ব্যবস্থা আমাদের করতে হবে। এই অবস্থায় বন্দরের সক্ষমতা বাড়াতে মাস্টার প্ল্যানের মাধ্যমে নিজস্ব অর্থায়নে উন্নয়ন কাজগুলোকে এগিয়ে নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। মাস্টার প্ল্যানটাকে আমি সাধুবাদ জানাই এই কারণে যে এটা করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমার বন্দরের ইনকাম হচ্ছে, বন্দরের কাজে ব্যবহৃত না হয় তাহলে তো এই টাকার কোনো মূল্য নেই। এরই অংশ হিসেবে 2013 সালে শেষ হয় 30 বছর মেয়াদী বন্দর মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ। চলতি বছর থেকে 4 ভাগে বিভক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে এসব প্রকল্প। 2043 সাল পর্যন্ত মাস্টার প্ল্যান করেছি। অনেকগুলো গ্যাপ আছে এবং এই প্রবৃদ্ধিকে ধরে রাখার জন্য এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে। সেটি হচ্ছে ইয়ার্ড, সেটি হচ্ছে জেটি, সেটি হচ্ছে ইকুইপমেন্ট এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা। তবে বড় কোনো পরিকল্পনা নেওয়ার আগে প্রধান জেটিগুলোতে ড্রেজিং এর মাধ্যমে বন্দরকে সচল রাখার কথা বলছেন এই ব্যবসায়ী নেতা। কন্টেইনার জাহাজ ভিত্তি পারে মতো প্রচুর ডেপথ আরো বাড়াইতে হবে। জরুরি ভিত্তিতে ড্রেজিং করে জেসিটিকে পূর্ণাঙ্গ চালু করতে হবে। বন্দর কর্মকর্তারা জানান, উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে 2017 সালের মধ্যে প্রয়োজনীয় ইকুইপমেন্ট নিয়ে পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে নিউমুরি কন্টেইনার টার্মিনাল। 2020 সালে অপারেশনে যাবে ক্যাসিটি। 23 সালে শেষ হবে বে টার্মিনালের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় সবকিছুই পরিকল্পিত, সাজানো গোছানো ছবির মতো একটি শহর। চীনের প্রথম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল শেনজেন মাত্র 36 বছরেই পরিণত হয়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রাণকেন্দ্রে। ব্যবসায়িক নগরী হিসেবে এটি পরিচিত হলেও পুরো শহরটিকেই গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব হিসেবে, যা অনুকরণীয় হতে পারে বাংলাদেশের নগরীগুলোর জন্য। শেনজেন ঘুরে এসে রিপোর্ট করছেন এহসান জুয়েল, ছবি তুলেছেন শেখ মোহাম্মদ আমিন। গুয়াংজু প্রদেশ থেকে 100 কিলোমিটার দূরে হংকংয়ের লাগোয়া চীনের শেনজেন সিটি। চীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনায় 1980 সালে প্রথম গড়ে তোলে এই শহর। মাত্র 3 দশকেই শেনজেনের অবস্থান এখন বিশ্ব অর্থনীতির 19তম প্রাণকেন্দ্র হিসেবে। কঙ্কা, স্কাইওর্থ, টেনসেন্ট, ওয়ানপ্লাস এবং হুয়াওয়ের মতো দেশি প্রতিষ্ঠানের সদর দপ্তর থেকে শুরু করে বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানও চীনে তাদের ব্যবসা পরিচালনা করে এই শহর থেকে। প্রায় 2000 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটির গত বছর জিডিপি ছিল বাংলাদেশের বাজেটের প্রায় 7 গুণ, 22 লাখ কোটি টাকা। পুরো চীনের গড় জিডিপি প্রবৃদ্ধি যেখানে 9.8, সেখানে শুধু শেনজেনেরই প্রবৃদ্ধি অর্জন 16.3 ভাগ। বাণিজ্য নগরী হলেও পুরো শহরটি গড়ে তোলা হয়েছে পরিবেশকে গুরুত্ব দিয়ে। পরিকল্পিত প্রতিটি ভবনের সামনে সড়ক বিভাজনে কিংবা রাস্তার দুই পাশে চোখে পড়বে গাছের দীর্ঘ সারি। ঢাকা শহরে যেখানে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে, সেখানে প্রায় 1.7 লাখ জনসংখ্যার এই শহরের প্রায় 70 ভাগ মানুষের ব্যক্তিগত গাড়ি থাকলেও পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনার কারণে নেই কোনো যানজট কিংবা হর্নের শব্দ।
শেনজেন শহরটিকে আমরা নানা কারণেই ভালোবাসি। এখানকার মানুষ বন্ধুভাবাপন্ন। যে কোনো দেশের মানুষকেই আমরা স্বাগত জানাই। আমাদের শহরটা একেবারেই নতুন, আমরা এটাকে সব সময় পরিষ্কার রাখি, এটাই আমাদের ভালোবাসা। পৃথিবীর বিভিন্ন শহরে গিয়েছি আমি, কিন্তু শেনজেনের মতো এত সবুজ শহর খুব কমই আছে। শেনজেন বাণিজ্যিক নগরী হলেও এখানে নানা সুযোগ সুবিধার কারণে পর্যটকরাও এই শহরটিকে খুব পছন্দ করেন। ভূমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে আকাশ ছোঁয়ার পরিকল্পনায় বেড়ে উঠছে শেনজেন। শহরের 100 তলার কিংকে ভবন ছাড়াও 200 মিটারের বেশি উচ্চতার ভবনে রয়েছে 59টি। শুধু ইতিবাচক মানসিকতা আর সক্ষমতা থাকলেই অল্প সময়ের মধ্যে একটি নগরীকে কতটা আধুনিক আর পরিকল্পিত হিসেবে গড়ে তোলা যায় তার আদর্শ উদাহরণ হতে পারে এই শেনজেন সিটি। শতফুল ফুটতে দাও নীতিতে বিশ্বাসী চীন তার নগরীগুলোকেও তাই সাজিয়ে রেখেছে ফুলের মতো করেই। আর এক্ষেত্রে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের উপরই গুরুত্ব দেওয়া হয়নি, একই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার উপর। ইহসান জুয়েল, সময় সংবাদ, শেনজেন, চীন। 2016-17 অর্থ বছরে সফলভাবে এডিপি বাস্তবায়নে জুলাই মাস থেকেই অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে সিলেটের স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সভা শেষে সাংবাদিকদের কথা বলেন অর্থমন্ত্রী। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতে তিনি আর নির্বাচন করবেন না, তার আসনে প্রার্থী হবেন এম এ মোমেন। আগামী বছর আমরা চিন্তা করছি যে জুলাই মাস থেকে উদ্যোগ শুরু করা উচিত। জুলাই মাসে সকলের প্রকিউরমেন্ট প্ল্যান করার কথা ইত্যাদি ইত্যাদি এইসব বিষয়ে এ ব্যাপারে আমরা ফাইন্যান্স এন্ড প্ল্যানিং জয়েন্টলি উই আর making some review as to how to monitor more frequently. এবার politically, economically, everything was good. কিন্তু সেখানে একটু যেন শৈথিল্য আমাদের হয়েছে। না, আমি করছি না। For sure. Yes, yes. আমার moment is preparing the ground. We can't say. অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনেতোভে। রোববার সচিবালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন ইগনেতোভে। এ সময় অর্থমন্ত্রীর রাশিয়া সফর নিয়ে আলোচনা হয়। এছাড়াও রাশিয়া বাংলাদেশ বাণিজ্যিক সহায়তার বিষয়েও কথা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়েও এই সময় কথা হয় বলে জানা গেছে। বরগুনায় বিসিক শিল্পনগরী স্থাপনের কাজ আবারও অনিশ্চয়তায়। দীর্ঘ 5 বছর পর জমি সংক্রান্ত সমস্যার সমাধান হয়, কিন্তু দক্ষ ঠিকাদারের অভাবে বাতিল করা হয়েছে বিসিক শিল্পনগরী স্থাপনের জন্য আহ্বান করা টেন্ডার। এতে আবারও হতাশ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান মালিক ও উদ্যোক্তারা। তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে বিসিক। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরা ছিলেন এস এম সিফাত। সমুদ্র ও নদীবেষ্টিত দেশের দক্ষিণের জেলা বরগুনায় এখনো গড়ে ওঠেনি বড় মাপের শিল্প কারখানা। জেলে পেশার বাইরে কর্মসংস্থানের খোঁজে অধিকাংশ মানুষকেই ছুটতে হয় রাজধানীর দিকে। তাই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে 2010 সালে জেলায় বিসিক শিল্পনগরী স্থাপনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু স্থান নির্ধারণ ও জমি হস্তান্তর নিয়ে জটিলতার অবসানের পর গত বছরের মে মাসে জেলা শহরের কোরক এলাকায় 10 একর জমি হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। এরপর শিল্পনগরী স্থাপনের টেন্ডার আহ্বান করলেও যোগ্যতা সম্পন্ন ঠিকাদারের অভাবে তা বাতিল করে। টেন্ডার কার্যক্রম আমরা পত্রিকার প্রকাশের মাধ্যমে আমরা ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু ঠিকাদার কর্তৃক দরপত্রগুলি নন রেসপন্সিভ হওয়ার কারণে আমাদের কর্তৃপক্ষ টেন্ডার বাতিল করে পূর্ণ টেন্ডার সিদ্ধান্ত গ্রহণ করে। আলু শিল্পে গিয়ে সেখান থেকে পটেটো কেকার্স এখানে আছে, সেগুলো যদি আমাদের এখানেই তৈরি হতো, এখান থেকে বিভিন্ন জায়গায় যেত, তাহলে এই সমস্ত লোক এখানে কর্মসংস্থান খুঁজে পেত। এদিকে বিসিক শিল্পনগরীর অভাবে জেলায় গড়ে ওঠা ক্ষুদ্র শিল্প কারখানাগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। দক্ষ কারিগর পাই না। একাধিক শিল্প কারখানা এখানে হইতো, এরকম পরিবেশ হইতো, তাহলে আমার এই সমস্যাটা থাকতো না। আমি যদি বছরে 1 লাখ টাকা ইনকাম করি, তো মোবাইল কোড আসে, পুলিশের বিভিন্ন রকম আইসে মনে হয় তারা আমার 1 লাখ টাকাতে ট্যাক্স নিয়ে যাবে। অবশ্য সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন প্রকল্প পরিচালক। প্রাকরণটি অনুমোদন করে আমরা এই মাসের মধ্যে আশা করতেছি জাতীয় পত্রিকা প্রকাশের মাধ্যমে পূর্ণ টেন্ডার আহ্বান করব।
সংশ্লিষ্টরা বলছেন বিসিক শিল্পনগরী স্থাপন হলে 10 একর জমিতে 61টি প্লটে গড়ে উঠবে শিল্প কারখানা, আর কর্মসংস্থানের ব্যবস্থা হবে 2500 মানুষের। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার পাশাপাশি কৃষি পণ্যের বহুমুখীকরণে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে 4% সুদে কৃষি ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাস উদ্দিন। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রান্তিক কৃষকদের জন্য কৃষি ঋণ চালু না করায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কড়া সমালোচনাও করেন তিনি। পাশাপাশি দেশের উন্নয়নে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন আর সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনারও পরামর্শ দেন ডক্টর ফরাস উদ্দিন। অর্থের অপচয় রোধ ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে জাতীয় অর্থবছর জুলাই থেকে জুনের পরিবর্তে জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রয়োজনীয়তা নিয়ে সেমিনারটির আয়োজন করে আইডিইবি। যারা গ্রাম বাংলায় কয়েক লক্ষ ছোট ছোট শিল্প ইউনিট স্থাপন করবে, তারা কি করবে? আমাদের যে কৃষিজাত পণ্য একে শিল্পজাত পণ্যে রূপান্তর করবে। আমি রেকমেন্ড করি যে 4% সুদে ঋণ দিতে হবে। 4% কেন? এখন কস্ট অফ ফান্ড 3.5% হয়েছে। সামান্য লাভ নিয়ে তাদেরকে দিতে লাগবে, তাদেরকে যাতে নবায়নযোগ্য বিদ্যুতে তাদের অ্যাক্সেস থাকে। অবকাঠামোর সমস্যা, চাঁদাবাজি ও পর্যটক হয়রানি সহ নানা কারণে পর্যটন শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন এই খাত সংশ্লিষ্টরা। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পর্যটন শিল্পের বিকাশে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব অভিযোগ করা হয়। তবে বিপুল সম্ভাবনা থাকার পরও সরকার পর্যটন খাতে খুব বেশি মনোযোগ দিতে পারেনি স্বীকার করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এই খাতের বিকাশে সুন্দরবন সহ পর্যটন এলাকাগুলোতে ইকো ট্যুরিজম জোন তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি পর্যটক আকৃষ্ট করতে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। বৈঠকে পর্যটন শিল্পের নানা সমস্যা এবং বিকাশে করণীয় তুলে ধরেন এ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ বিশেষজ্ঞরা। যে ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের রয়েছে সুন্দরবনে, সেই সুন্দরবনে আমরা ইকো ট্যুরিজম করার উদ্যোগ আমরা গ্রহণ করি। একইভাবে আমাদের 3 পার্বত্য জেলা, সেখানেও ইকো ট্যুরিজমের এবং আমাদের সমতলের যে আদিবাসী অঞ্চলগুলো রয়েছে সেখানেও আমরা ইকো ট্যুরিজম আমরা ডেভেলপ করতে পারি। আমরা ইতিমধ্যে যেটা করছি এবং যেটা সন্দেশই করে থাকেন সেটা হলো যে এগুলোকে প্যাকেজ ট্যুরে অন্তর্ভুক্ত করা, এবং আমাদের বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই ধরনের প্যাকেজ ট্যুরে তারা করেছে। 2016-17 অর্থ বছরের বাজেটে ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জকে 5 বছরের জন্য কর অব্যাহতি সুবিধা প্রদান সহ 5টি প্রস্তাবনা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। রোববার রাজধানীর মতিঝিলে ডিএসসি কার্যালয়ে আয়োজিত বাজেট পরিক্রমায় প্রতিক্রিয়ায় এই প্রস্তাবনা জানায় ডিএসসির চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। এ সময় পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে মার্জিন ঋণ ও সুদ মওকুফজনিত সুবিধার কর যোগ্যতা থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অব্যাহতি প্রদান করায় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান চেয়ারম্যান। অনুষ্ঠানে ডিএসসি পরিচালক শাকিল রিজভী, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্টক এক্সচেঞ্জের স্টেক হোল্ডারদের নিকট হতে উচ্চ কর সংগ্রহের হার হ্রাস করার প্রস্তাব। 3, করমুক্ত লভ্যাংশের পরিমাণ 25,000 টাকা থেকে বৃদ্ধি করে 1 লক্ষ টাকা করা। অন্তত প্রথম 2টি প্রস্তাব বিবেচনার জন্য সরকারের কাছে জোর আহ্বান জানাচ্ছি। স্বল্প ও মধ্যমেয়াদী স্থিতিশীলতা এবং পুঁজিবাজারে আস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সুস্পষ্ট প্রণোদনা বাজেট কাঠামোয় ঘোষণা করা সহ বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি। রোববার বিকেলে রাজধানীর মতিঝিলে সিএসসি কার্যালয়ে জাতীয় বাজেট 2016-17 পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা তুলে ধরেন সিএসসি চেয়ারম্যান আব্দুল মজিদ। একই সঙ্গে পুঁজিবাজার সংস্কারের ফলশ্রুতিতে ডিমিউচুয়ালাইজেশন স্টক এক্সচেঞ্জ টেকসই করা এবং এ খাতে মানুষের আস্থা ধরে রাখতে বিশেষভাবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। এ সময় সিএসসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার সহ অন্যরা উপস্থিত ছিলেন।
পুঁজিবাজারকেই একটা আলাদাভাবে বিশেষভাবে একটা নজর দেওয়ার প্রয়োজন আছে। এটা হচ্ছে এই ইনকাম জেনারেটিং জিনিস, যেসব জিনিসগুলো ইনকাম জেনারেটিং সেখানে রেভিনিউ কর্তৃপক্ষের উচিত হচ্ছে তাকে গ্রো করতে দেওয়া। সে গ্রো করলেই ওর চারিদিক থেকে ওর উন্নতি আসবে। এখানে যদি খুব ভালো ব্যবসা হয় বা সবকিছু হয়, কোম্পানিগুলো যদি ভালো ডিভিডেন্ড দিতে পারে, আমি কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ পাবো। দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ও আবহাওয়া বিষয়ক তথ্য ব্যবস্থার উন্নয়নে 21 কোটি 30 লাখ ডলার অর্থ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এর মধ্যে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক আঞ্চলিক প্রকল্পে 11 কোটি 30 লাখ ডলার অর্থ সহায়তা দিচ্ছে সংস্থাটি। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে দেয়া হচ্ছে 10 কোটি ডলার সহায়তা। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এই বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর কিমিয়া ওফান বলেন, 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টেকসই উন্নয়নে পরিবেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সিরডাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে পরিবেশ দূষণ রোধ, পরিবেশ রক্ষা ও পরিবেশের টেকসই উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সেমিনারে পরিবেশ রক্ষার স্বার্থে এই সংশ্লিষ্ট পাইলট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন সেমিনারে উপস্থিত সদস্যরা। ঢাকারও তো যত মানুষ 2016-17 অর্থ বছরের জন্য বাজেটে বিড়ি সিগারেটের শুল্ক হারে বৈষম্য দূর করার দাবি জানিয়েছে বিড়ি মালিক সমিতি। রোববার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এই সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত বাজেটে বিড়িতে মূল্যস্তর 45% বাড়ানো হলেও নিম্ন স্তরের সিগারেটে বাড়ানো হয়েছে মাত্র 28%। এছাড়া বিড়িতে সম্পূরক শুল্ক বেড়েছে 5%, যেখানে সিগারেটে বেড়েছে 2%। আসছে অর্থ বছরে বিড়িতে 62.87% এবং সিগারেটে 31.48% শুল্ক আরোপ করা হয়েছে। এ কারণে অবিলম্বে শুল্ক হারে বৈষম্য দূর করার তাগিদ দেন তারা। গ্রামীণফোন গ্রাহকদের জন্য চালু হলো মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা টনিক। রোববার রাজধানীর একটি হোটেলে ডিজিটাল স্বাস্থ্যসেবা উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত, বিটিআরসির চেয়ারম্যান ও টেলিনর স্বাস্থ্যসেবার প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেবাটি পেতে গ্রামীণফোন গ্রাহকরা 789 এই নম্বরে কল করে স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পাবেন। নতুন এই সেবাটি দেওয়ার জন্য দেশের প্রখ্যাত চিকিৎসকদের নিয়ে একটি উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে। মিরপুরে কেএফসির 13তম আউটলেটের উদ্বোধন করা হয়েছে। সনি সিনেমা হল প্রাঙ্গণে এই আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুড লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিডিয়া ব্যক্তিত্বরা। 2006 সালে বাংলাদেশে যাত্রা শুরু করে ইয়াম ব্র্যান্ডের পরিচালিত চেইন রেস্টুরেন্ট কেএফসি। নারায়ণগঞ্জে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্দর উপজেলার সাইরা গার্ডেন মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম মোল্লা ও সুপারস্টার গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ভ্যাট আইন কার্যকর না হলেও বাজেটে দ্বিগুণ করা হয়েছে প্যাকেজ ভ্যাটের পরিমাণ। ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের, 20 জুনের পর আন্দোলনের ঘোষণা। চট্টগ্রাম বন্দরকে সবচেয়ে বড় বন্দরে রূপ দিতে 30 বছর মেয়াদী মহাপরিকল্পনার কাজ শুরু। বড় প্রকল্প বাস্তবায়নের আগে ড্রেজিং এর পরামর্শ ব্যবসায়ীদের। বরগুনায় বেসিক শিল্পনগরী স্থাপনের উদ্যোগ আবারও অনিশ্চয়তার মুখে। দক্ষ ঠিকাদার না পেয়ে বাতিল হলো টেন্ডার। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এবং মাত্র 3 দশকে চীনের অর্থনৈতিক অঞ্চল শেনজেন এখন বিশ্বের অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র। পরিবেশ বান্ধব এই শহরটি অনুকরণীয় হতে পারে বাংলাদেশের জন্য। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।